আজকের ভিডিওতে আমরা অবতল দর্পণকে বিশদভাবে জানব। দেখো, অবতল দর্পণে যদি এটিকে বলা হয় প্রধান অক্ষ, তো প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি যদি অবতল দর্পণের উপর পড়ে, তাহলে এই রশ্মিটিকে আমরা বলতে পারি আপতিত আলোকরশ্মি। তবে প্রতিফলনের পর তা বি কিউ রশ্মি হিসাবে যেন নির্গত হয়েছে, তাই এ বি আপতিত রশ্মি আর বি কিউ হবে প্রতিফলিত রশ্মি। ছবি থেকে কি দেখতে পাচ্ছি যে যদি প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি পড়ে, তা প্রতিফলনের পর সে একটি নির্দিষ্ট বিন্দুতে কাকে প্রধান অক্ষ, এই লাইনটা প্রধান অক্ষকে একটি নির্দিষ্ট বিন্দুতে ছেদ করেছে, সেই নির্দিষ্ট বিন্দুকেই বলা হয় ফোকাস। এই এফ বিন্দুকেই দর্পণটির ফোকাস বলবো। যাদের এরকম মনে হচ্ছে যে রশ্মিটি এভাবে পড়ে এভাবে কেন গেল, তার জন্য এই বলের উদাহরণটি মনে রাখতে পারো যে যদি এরকম একটা কড়াই নেওয়া হয়, কড়াইটা ঠিক অবতল দর্পণের মতোই দেখতে, কড়াইয়ের প্রান্তে যদি একটি বলকে ছেড়ে দেওয়া হয়, তো বলটি কোন দিকে যায়? এদিকে না এদিকে? নিশ্চয়ই এদিকে যায়। একই রকম ঘটনা এটার ক্ষেত্রেও হচ্ছে, যেভাবে দেখো প্রান্তে যেন ফেলা হয়েছে, তাই রশ্মিটি এদিকে চলে এসেছে। অর্থাৎ কি শিখলাম? প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি যদি দর্পণের উপরে পড়ে, তবে প্রতিফলনের পর সেই রশ্মিটি, এখানে যে রশ্মিটি হলো বি আপতিত রশ্মি এবি এবং প্রতিফলিত রশ্মি বি কিউ, তো বি কিউ রশ্মিটি প্রধান অক্ষকে, যার নাম দিয়ে দিই ওপি, যে প্রধান অক্ষ আছে তাকে এক নির্দিষ্ট বিন্দুতে ছেদ করেছে, এই নির্দিষ্ট বিন্দুকে বলা হয় ফোকাস, যাকে আমরা এফ লেটার দিয়ে চিহ্নিত করি। একে ফোকাস বা মুখ্য ফোকাস বা ফোকাস বিন্দু বলতে পারো। আলোর ক্ষেত্রে যে কোনো বিন্দুকে, তাহলে ফোকাস একটি বিন্দু, যে কোনো বিন্দুকে বোঝাতে আমরা ক্যাপিটাল লেটার ব্যবহার করব এবং যে কোনো দূরত্বকে বোঝাতে আমরা স্মল লেটার ব্যবহার করব। এফ তবে ফোকাস বিন্দু এই দর্পণটির। মেরু থেকে এই ফোকাস বিন্দু পর্যন্ত যে দূরত্ব তাকেই বলা হয় ফোকাস দূরত্ব, যে আমরা ছোট হাতের এফ দিয়ে লিখেছি। এই ফোকাস দূরত্ব একটি নির্দিষ্ট দূরত্ব। যদি এর এককের কথা বলো, তো এককের সাধারণ এককের দূরত্বের যা একক হয় সেই এককই এটার হবে। সিজিএস পদ্ধতিতে সেন্টিমিটার এবং এসআই পদ্ধতিতে মিটার। এরপরে আমরা জানব যে অবতল দর্পণে যদি বিভিন্ন রকমের রশ্মি পড়ে, তবে সেই রশ্মি পড়ার পর রশ্মি কিভাবে প্রতিফলিত হয়ে দর্পণ থেকে ফিরে যাবে। অর্থাৎ বলতে পারো যে রশ্মি যদি অবতল দর্পণের উপরে পড়ে, তবে সেই রশ্মি প্রতিফলনের পর যে পথ অনুসরণ করে সেই পথটা কেমন হয়। তো চলো প্রথমে দেখি। যদি প্রথম হলো, যদি রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল হয়, যেমন প্রথমে আমি এঁকেছি যে রশ্মি দেখো প্রধান অক্ষের সমান্তরাল, তো প্রধান অক্ষের সমান্তরাল হলে এক্ষুনি শিখলাম প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি প্রতিফলনের পর এভাবে যাবে। রশ্মিটি এখানে প্রধান অক্ষের সমান্তরাল মানে উপরেই আঁকতে হবে তারও কোনো মানে নেই, রশ্মিটিকে তুমি এভাবেও আঁকতে পারো। যদি নিচে আঁকো তাও দেখো এটি প্রধান অক্ষের, এটি হলো প্রধান অক্ষ, তো প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি পড়েছে, তবে প্রতিফলনের পর এভাবে যাবে। মনে রাখতে অসুবিধা হলে কড়াইয়ের উদাহরণটা মনে করবে, যে একটি বল এইভাবে পড়লো, তো নিশ্চয়ই এদিকে আসবে না, এদিকেই যাবে। এই উদাহরণের ক্ষেত্রেও যদি এইভাবে পড়ে, তো এইভাবে যেন ফিরে আসবে। এই হচ্ছে প্রথম নিয়ম, যে রশ্মি যদি প্রধান অক্ষের সমান্তরাল হয় তবে তা প্রতিফলনের পর এভাবে যায়। দ্বিতীয় ক্ষেত্রে আলো কিন্তু প্রত্যাবর্তন নীতি ফলো করে, আলো প্রত্যাবর্তন নীতি অনুসরণ করে। এর মানে কি, যে যদি প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি পড়ে তবে তো তা ফোকাস দিয়ে গেছিল। এখন যদি কোনো আলোক রশ্মি এমন হয় যে ধরো কোনো আলোক রশ্মি ফোকাস দিয়েই যাচ্ছে, এই রশ্মিটি দেখো এই বিন্দুটি তো ফোকাস, ফোকাস দিয়ে যদি কোনো আলোক রশ্মি দর্পণের উপর পড়ে, তাহলে প্রতিফলনের পর তা প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যাচ্ছে, মানে এর ঠিক উল্টোটা। আগে যে পথে রশ্মি আগে এই পথে রশ্মি এসেছিল আর ফিরে গেছিল এই পথে, এখন রশ্মি দেখো যে পথে ফিরে গেছিল সেদিক দিয়েই যেন আসছে, মানে আলো যেন প্রত্যাবর্তন করছে। তো যদি আলো যেই পথে গেছিল সেই পথেই ধরো ফিরে আসে, তবে প্রতিফলনের পর তা প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যাচ্ছে। কি শিখলাম এই দুটোতে? যদি প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি পড়ে তবে প্রতিফলনের পর তা ফোকাস দিয়ে যাবে, আর যদি এমন হয় যে আলোক রশ্মি ফোকাস দিয়েই দর্পণের উপর এসে পড়ছে, তবে তা প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যাবে।
তৃতীয় আরও একটি যা নিয়ম আছে তা হলো এরকম যে যদি কোনো আলোক রশ্মি সি মানে দর্পণের বক্রতা কেন্দ্র বরাবর পড়ে, তো বক্রতা কেন্দ্র বরাবর যখন কোনো আলোক রশ্মি দর্পণের উপর পড়ে তখন তা কিন্তু লম্বভাবে পড়ে। কেন লম্বভাবে পড়ে দেখা যাক। যে দেখো, যে কোনো বৃত্ত বা গোলকের ক্ষেত্রে ব্যাসার্ধ, এটা আমরা লিখেছি এই যে ব্যাসার্ধ সবসময় এই বিন্দুতে দেখো এই বিন্দুতে লম্ব হয়েছে, অর্থাৎ ব্যাসার্ধ আর পরিধির মাঝের কোণ 90 ডিগ্রি তুমি ধরতে পারো। তাহলে ব্যাসার্ধ আমি কি বলতে পারি, ব্যাসার্ধ এই বিন্দুতে লম্বভাবে আছে। দেখো, যদি আমরা রশ্মিকে, এটা যদি রশ্মির গতিপথ ভাবি, তাহলে এখান থেকে এটা যা পাচ্ছি এটি হলো এই বিন্দুতে থাকা ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ এই বিন্দুতে কিভাবে আছে, লম্বভাবে আছে। এখন কোনো আলোক রশ্মি যদি কোনো বিন্দুতে লম্বভাবে পড়ে তাহলে তো লম্বভাবেই ফিরে যায়। এটা আমরা এর আগে পড়েছিলাম, দেখো এই ছবিতে, যে যদি কোনো আলোক রশ্মি সমতল দর্পণের ক্ষেত্রে লম্বভাবে পড়ে তো রশ্মিতে লম্বভাবেই ফিরে যায়। একই রকমভাবে এক্ষেত্রেও এই দর্পণের উপর রশ্মিটি কীভাবে পড়েছে, লম্বভাবে পড়েছে, তাই সে লম্বভাবেই ফিরে যাবে। অর্থাৎ বক্রতা কেন্দ্র বরাবর যদি কোনো রশ্মি আসে তবে তা যেভাবে এসেছিল সেভাবেই ফিরে যাবে। এরকমভাবে আসতে পারে। দেখো, কোনো আলোক রশ্মি যদি এভাবে আসে তবে সেক্ষেত্রে এখান থেকে এতটা, এটা হলো বক্রতা ব্যাসার্ধ, তো বক্রতা ব্যাসার্ধ এর সঙ্গে 90 ডিগ্রি কোণ করে আছে এই বিন্দুতে। আমরা বলতে পারি যে আলোক রশ্মি লম্বভাবে পড়েছে, লম্বভাবে পড়লে সে লম্বভাবেই যেন ফিরে যাবে। এই তিনটি হলো অবতল দর্পণে যদি আলোক রশ্মি পড়ে তবে সে কোন পথ অনুসরণ করবে, রশ্মির পথ অনুসরণ পদ্ধতি বলতে পারো। কি শিখলাম আরও একবার বলে দিই, যদি প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি পড়ে তবে তা ফোকাস দিয়ে যাবে। এর উল্টো ঘটনা এটা, যদি কোনো আলোক রশ্মি ফোকাস দিয়ে সে দর্পণের উপর পড়ে তবে তা প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যাবে। এবং 3, যদি কোনো আলোক রশ্মি বক্রতা কেন্দ্র দিয়ে গিয়ে দর্পণের উপর পড়ে তার মানে রশ্মিটি লম্বভাবে পড়ছে, তো লম্বভাবে পড়ছে মানে সেভাবেই সে ফিরে যাবে। এই 3টি নিয়মের মধ্যে যে কোনো দুটো নিয়মকে কাজে লাগিয়ে আমরা যে কোনো একটা বস্তুকে যদি অবতল দর্পণের সামনে রাখা হয় তবে তার প্রতিবিম্ব কেমন হবে তা নির্ণয় করতে পারি। বাড়িতে যে সমতল দর্পণ আমরা ব্যবহার করি সেক্ষেত্রে তুমি বস্তুর কাছে থাকো আর বস্তু থেকে দূরে যাও, সব ক্ষেত্রেই প্রতিবিম্বটা একই রকম দেখতে হয়। অর্থাৎ প্রতিবিম্ব কোনোভাবে পাল্টে যায় না। যদি তুমি বাড়িতে যে আয়না ব্যবহার করো সমতল দর্পণ, তার কাছে থাকো, ধরো ওখান থেকে 5 ফুট দূরত্বে আসো, তো তুমি তোমার প্রতিবিম্বটা 5 ফুট দূরত্বেই দেখতে পাবে এবং যেমন আমরা দেখতে হই ঠিক তেমনই দেখতে পাই আয়নার ভেতরে। এখন যদি তুমি সমতল দর্পণ মানে বাড়িতে থাকা আয়না থেকে 8 ফুট দূরত্বে থাকো, তো তুমি তোমার প্রতিবিম্বটিও 8 ফুট দূরত্বেই দেখতে পাবে এবং শেপ আর সাইজ এর কোনো রকমের চেঞ্জ হয় না। অর্থাৎ আকার আর আকৃতি আমরা যেমন দেখতে হই ঠিক তেমনই আয়নায় দেখায়। কিন্তু অবতল দর্পণের ক্ষেত্রে এরকম হয় না। অবতল দর্পণের ক্ষেত্রে বিশেষ কিছু অবস্থান আছে, সেগুলোতে বস্তু রাখলে তার এক এক ক্ষেত্রে এক এক রকমের প্রতিবিম্ব হয়ে থাকে। তো চলো একে একে দেখি। দেখো, বস্তু তোমার সামনে যদি একটা অবতল দর্পণ থাকে তো তুমি সব থেকে দূরে বস্তুকে কোথায় বসাতে পারো, যেটা সব থেকে দূর হবে? নিশ্চয়ই আমরা যা দেখতে পাই তার মধ্যে সব থেকে দূরে থাকা বস্তু আমরা ধরতে পারি সূর্য। তাহলে ধরো তোমার সামনে একটি অবতল দর্পণ আছে আর তার সামনে থাকা সবচেয়ে দূরের বস্তুটি হলো সূর্য। তো সূর্য থেকে যে আলোক রশ্মিগুলো আসে সেগুলো সবসময় সমান্তরাল আলোক রশ্মি হয়। তো প্রথম যে ছবি, সমান্তরাল আলোক রশ্মি এসে অবতল দর্পণটির উপর পড়লো, প্রতিফলনের পর তা কি হবে, প্রধান অক্ষের উপর একটি বিন্দুতে মিলিত হবে। এই রশ্মিটিও যদি প্রধান অক্ষ বরাবরই পড়ে, তো দেখো এই দুটো রশ্মি তো সমান্তরাল, তাহলে সমান্তরাল আলোক রশ্মি পড়ছে। যেহেতু এটা প্রধান অক্ষ বরাবর পড়ছে মানে রশ্মিটি আমরা বলতে পারি লম্বভাবে পড়েছে, তাই এইভাবেই ফিরে যাচ্ছে। তো এই দুটো রশ্মি কোথায় মিলিত হয়েছে, প্রতিফলিত রশ্মিগুলোকে দেখতে হবে। দেখো এটার ক্ষেত্রে এর হলো আপতিত রশ্মি আর এটি হলো প্রতিফলিত আলোক রশ্মি।
এটার ক্ষেত্রে আপতিত আলোক রশ্মি এটি আর প্রতিফলিত আলোক রশ্মিও এটি। তাহলে প্রতিফলিত আলোক রশ্মি এটি এবং এই প্রতিফলিত আলোক রশ্মিটি এই বিন্দুতে মিলিত হয়েছে। যে বিন্দুতে প্রতিফলিত রশ্মি দুটো মিলিত হবে তা সেই বিন্দুতেই আমাদের প্রতিবিম্ব তৈরি হবে। তো এক্ষেত্রে যে বস্তুটা নেওয়া হয়েছে সেই বস্তুটা অনেক বড়, সূর্য, তার প্রতিবিম্ব যেটা পেলাম সেটা কেমন দেখতে, দেখো একটি বিন্দু। আমরা বলতে পারি এক্ষেত্রে প্রতিবিম্বের বৈশিষ্ট্য হবে কেমন, প্রথমে বিন্দু আকৃতির, মানে খুবই ছোট। 2, যেহেতু রশ্মি দুটো একটা বিন্দুতে সরাসরি মিলেছে সেই ধরনের প্রতিবিম্বকে আমরা বলবো সৎ প্রতিবিম্ব। তাহলে সৎ বিম্ব হবে। তাহলে কি পেলাম প্রতিবিম্বের বৈশিষ্ট্য, বিন্দু আকৃতির আর সৎ বিম্ব। পরের যে অবস্থানটা হতে পারে, দর্পণের ক্ষেত্রে দেখো দুটোই স্পেশাল বিন্দু আছে। কি কি? একটি বিন্দু হলো দর্পণের বক্রতা কেন্দ্র মানে সি, এবং আরও একটি বিন্দু দর্পণের ফোকাস মানে এফ। তো এই দুটো স্পেশাল বিন্দুর ভিত্তিতে আমরা বস্তুকে বিভিন্ন জায়গায় বসাতে পারি। প্রথমে অসীমে ছিল, এর পরবর্তী অবস্থান কি হতে পারে, যে বস্তু অসীম এবং বক্রতা কেন্দ্র যে সি আছে তার মাঝে যে কোনো জায়গায় দেখো রাখতে পারো, তুমি এখানে রাখতে পারো, এখানে রাখতে পারো। এই সব পজিশনগুলোকে আমরা একটাই পজিশন ধরছি। মাঝে মনে কিন্তু বক্রতা কেন্দ্র আর সি এর একদম মধ্যেখানে নেই, এর মাঝে যে কোনো জায়গায় একটা জায়গায় থাকলেই সে এখানে থাকুক এখানে থাকুক সব ক্ষেত্রে এই প্রতিবিম্বটাই যেন হবে। এর পরবর্তী অবস্থান আমাদের কি, যে বস্তু যদি অসীম আর বক্রতা কেন্দ্রের মাঝে থাকে তবে এখান থেকে যে আলোকরশ্মি দুটো বেরোতে পারে কেমন হয় দেখো। এখান থেকে যে কোনো দুটো আলোকরশ্মি আমরা বের করবো যেটা দিয়ে আমরা প্রতিবিম্ব আঁকতে পারি। যদি প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি যায় তবে প্রতিফলনের পর তা ফোকাস দিয়ে যাবে, এই হলো সেই বিন্দু। আর যদি এমন হয় কোনো রশ্মি ধরো বক্রতা কেন্দ্র দিয়ে যাচ্ছে তবে প্রতিফলনের পর তো তা ওইভাবেই ফিরে আসবে। এখন দেখো যখন রশ্মি গঠন করব তো প্রতিফলিত রশ্মি দুটোকে দেখতে হবে। প্রথম যে ক্ষেত্রে প্রতিফলিত রশ্মি এটি, এবং দ্বিতীয় ক্ষেত্রে এটিই আপতিত আর এটিই প্রতিফলিত। তাহলে এই প্রতিফলিত রশ্মি আর এই প্রতিফলিত আলোক রশ্মি একটি বিন্দুতে মিলিত হয়েছে, সেই বিন্দুটি হলো এটি। তো এই দুটো রশ্মি এসছে কোথা থেকে, এই যে পিকিউ বস্তুটি আছে, পিকিউ বস্তুর পি যে মাথা, সেই মাথা থেকে যেন রশ্মি দুটো এসছে। তাই এই রশ্মি দুটো প্রতিফলনের পর যখন এরা আবার মিলিত হবে তো সেই মিলিত স্থানটা বা মিলিত বিন্দুটিকে তুমি প্রতিবিম্বের মাথা ধরতে পারো। তো এটা যেহেতু বস্তুর মাথা ছিল, প্রতিফলনের পর প্রতিফলিত আলোকরশ্মি দুটি যেখানে মিলিত হবে সেটি হবে প্রতিবিম্বের মাথা। তো এটা যদি মাথা হয় তাহলে নিচের দিকে গোড়াটা আছে, অর্থাৎ কি দেখলাম, বস্তু ছিল সোজা হয়ে গেছে প্রতিবিম্ব উল্টানো। তাহলে আমরা বলতে পারি, এবং বস্তুটা যত বড় তার থেকে প্রতিবিম্বটা দেখো আকারে ছোট। তাহলে এখানে যে প্রতিবিম্বের বৈশিষ্ট্যগুলো পাওয়া গেল, 1 নাম্বার, প্রতিবিম্বের আকার বা আকৃতি বস্তুর থেকে ছোট। 2, প্রতিবিম্বটা দেখো উল্টে আছে, তো এটাকে তুমি উল্টানো বলতে পারো বা বইয়ের ভাষা অনুযায়ী এটাকে বলা হয় অবশীর্ষ। 3, এখানে আলোকরশ্মিগুলো দেখো প্রতিফলিত আলোকরশ্মি, এটি একটি প্রতিফলিত আলোকরশ্মি সরাসরি মিলিত হচ্ছে, তাই এখানে প্রতিবিম্ব হবে সৎ। যখনই সরাসরি মিলিত হবে তখন প্রতিবিম্বটি সৎ হবে। এরপরে আমরা বস্তুকে স্পেশাল পজিশন সিতে রাখতে পারি। তো যদি বস্তুকে সিতে রাখা হয়, অর্থাৎ আমরা করছি কি একবার বুঝে নিই, যে বস্তুগুলোকে কোথায় বসাচ্ছি। এটা একটা ছবিতে আমি এঁকে বোঝাচ্ছি। দেখো, এটি যদি একটি অবতল দর্পণ হয়, অবতল দর্পণের ক্ষেত্রে আমরা বেশ দুটো স্পেশাল পজিশন আছে, একটি হলো এফ আর একটি হলো সি। তো বস্তুকে প্রথমে রাখা হয়েছিল অসীমে, দ্বিতীয়ত কোথায় রাখতে পারো, অসীম আর সি এর মাঝে কোথাও একটা, এটাকে 2 নম্বর পজিশন বলতে পারো। আর 1 নম্বর পজিশন হচ্ছে বস্তু অসীমে আছে, অসীম মানে এরকম সিম্বল দিয়ে অসীমকে বোঝাতে পারো। তো বস্তু অসীমে আছে। দ্বিতীয় পজিশন হলো বস্তু অসীম আর সি এর মাঝে আছে,
এরপরে এখানে যদি রাখো, এই পজিশানটাকেও আমরা বলবো কি, বস্তু সি আর অসীমের মাঝে আছে, তাই এটা নতুন কোনো পজিশান হলো না। বা এখানে যদি তুমি একটি পজিশান বস্তু রাখো, তো সেটিও কি হবে, অসীম আর সি এর মাঝেই তো একটি অবস্থান, তাই এরকম একই রকম দেখতে অবস্থানকে আমরা বারবার না এঁকে যে কোনো একটি পজিশান দিয়ে বোঝালেই এই সবগুলো, এই বিন্দু সব বিন্দু যেন কভার হয়ে যাচ্ছে। এর পরবর্তী তাহলে নতুন আর একটি অবস্থান কি হতে পারে, এগুলো তবে কোনো নতুন অবস্থান নয়, এই অবস্থানটা এই অবস্থানটা এই অবস্থানটা সবগুলোই আমাদের জন্য একই অবস্থান, আর এই সব অবস্থানের জন্যই প্রতিবিম্ব এরকম হবে। তাহলে দ্বিতীয়ত নতুন একটা অবস্থান কি হতে পারে, বস্তুকে যদি আমরা সিতে রাখি, তাহলে এটাই আমাদের ক্ষেত্রে 3 নম্বর বস্তুর অবস্থান। বস্তুর মোট, এখানে বস্তু থাকলে এটাকে 1 নম্বর অবস্থান নাম দিচ্ছি, এখানে বস্তু থাকলে 2 নম্বর অবস্থান, বস্তু সিতে থাকলে 3 নম্বর অবস্থান। এরপরে বস্তুকে সি আর এফ এর মাঝে যে কোনো জায়গায় তুমি রাখতে পারো, সেই অবস্থানটাকে আমরা বলছি 4 নম্বর অবস্থান। সি আর এফ এর মাঝে যে কোনো জায়গায় থাকলে সেটি হচ্ছে 4 নম্বর অবস্থান। এখন এক্ষেত্রেও দেখো, সি আর এফ এর মাঝে অনেকগুলো তুমি অবস্থান পেতে পারো, এখানে বসাতে পারো, এখানে বসাতে পারো, কিন্তু এগুলো কোনোটাই কিন্তু নতুন অবস্থান নয়। এটা বোঝানোও যা এখানে আঁকা একটা বস্তুর অবস্থান মানেও সেটি সি আর এফ এর মাঝে আছে, এটি মানেও বস্তু সি আর এফ এর মাঝেই থাকছে, তাই এগুলো কোনো নতুন অবস্থান নয়। এর পরবর্তী নতুন অবস্থান কি হতে পারে, বস্তুকে ধরো এফ এ রেখে দিলে, এফ মানে ফোকাসে রাখলে, এটি হবে আমাদের 5 নম্বর অবস্থান। এরপরে এ হলো মেরু, তাহলে বস্তুকে তুমি এফ আর ও অর্থাৎ মেরু আর ফোকাসের মাঝে রাখতে পারো, এটি হচ্ছে আমাদের 6 নম্বর অবস্থান। এভাবে মোট আমরা 6টি অবস্থান পাবো। এই 6টি অবস্থানের জন্য প্রতিবিম্ব কেমন হয় তা আমরা দেখছি। তো 1 আর 2 অবস্থান জেনে ফেলেছি, এবার 3 নম্বর অবস্থান মানে বস্তু যদি বক্রতা কেন্দ্রে থাকে তবে তার প্রতিবিম্ব কেমন হবে। বস্তু যদি বক্রতা কেন্দ্রে থাকে তবে দেখো এখান থেকে আমরা দুটো আলোকরশ্মি বের করব, দুটো আলোকরশ্মি দিয়েই প্রতিবিম্ব এঁকে নেওয়া সম্ভব। তো প্রধান অক্ষে সমান্তরাল আলোকরশ্মি হলে তা ফোকাস দিয়ে যাবে। দ্বিতীয়ত আলোকরশ্মিকে তুমি দেখো আর একটা কী করতে পারো, ফোকাস দিয়ে ফেলতে পারো। তো ফোকাস দিয়ে যদি পড়ে তবে প্রতিফলনের পর তা সমান্তরালভাবে নির্গত হচ্ছে। তাহলে যে দুটো প্রতিফলিত আলোকরশ্মি পাওয়া গেল সেই দুটোকে দেখি। একটি হলো এই ক্ষেত্রে প্রতিফলিত আলোকরশ্মি এটি, এবং দ্বিতীয় ক্ষেত্রে প্রতিফলিত আলোকরশ্মি এটি। তো এই দুটো রশ্মি মানে এই রশ্মিটি আর এই রশ্মিটি দেখো কোথায় মিলিত হয়েছে, প্রতিফলিত আলোকরশ্মি কোথায় মিলিত হয়েছে সেটা দেখতে হবে। এখানে মিলিত হয়েছে, তো এই রশ্মি দুটো বেরিয়েছিল কোথা থেকে, বস্তুর মাথা থেকে। তাহলে এই রশ্মি দুটো যেখানে মিলিত হবে সেখানে তৈরি হবে কি, প্রতিবিম্বের মাথাটা। তো এখানে যদি মাথা তৈরি হয় তাহলে নিচের দিকে আমরা যদি প্রধান অক্ষের উপরে লম্ব টানি তবে যা পাবো তা হচ্ছে প্রতিবিম্ব। এক্ষেত্রে দেখতে পাচ্ছ যে বস্তু যেমন আকারের, প্রতিবিম্ব ঠিক তেমন সমান আকারেরই প্রতিবিম্ব পাওয়া যাচ্ছে, অর্থাৎ প্রতিবিম্বের আকার বস্তুর আকারে সমান হবে। 2, বস্তু ছিল এরকম, প্রতিবিম্ব দেখো উল্টে গেছে, তাহলে প্রতিবিম্ব উল্টে গেছে, উল্টে যাওয়া মানে সেটাকে বইয়ের ভাষায় বলবো অবশীর্ষ। এবং 3 নাম্বার, প্রতিফলিত আলোকরশ্মি দুটো সরাসরি মিলিত হয়েছে, তাই এখানে প্রতিবিম্বটি হবে সদ্বিম্ব। তাহলে বক্রতা কেন্দ্রে বস্তু থাকলে তার প্রতিবিম্ব হয় সমান দৈর্ঘ্যের, অবশীর্ষ এবং সদ। এর পরের অবস্থান কি হবে, বস্তুকে আমরা আরেকটু এগিয়ে নিয়ে আসছি। তাহলে বস্তুকে আস্তে আস্তে অসীম থেকে যেন দর্পণের দিকে এগিয়ে নিয়ে আসা হচ্ছে। দেখো এখানে ছিল অসীমে, তারপরে বস্তু আরেকটু এগিয়ে এলো, দিয়ে চলে এলো অসীম আর সি এর মাঝে। বস্তুকে এখান থেকে আরেকটু এগিয়ে নিয়ে গেলাম দর্পণের দিকে, তো বস্তু এখন কোথায় আছে, সিতে। এর পরবর্তী অবস্থান বস্তুকে আরেকটু এগিয়ে নিয়ে যাব, তো বস্তু তাহলে সি আর এফ এর মাঝে কোথাও একটা থাকবে। তো সি আর এফ এর মাঝে যদি বস্তু থাকে তবে দেখি প্রতিবিম্ব কেমন হবে। দেখো বস্তুকে যদি আমরা সি আর এফ এর মাঝে রাখি তবে সেক্ষেত্রে এক্ষেত্রে আমরা দুটো রশ্মি বের করব। একটি প্রধান অক্ষে সমান্তরাল আলোকরশ্মি, তো তা প্রতিফলনের পর ফোকাস দিয়ে গেছে, আর একটা যদি ফোকাস দিয়ে কোনো আলোকরশ্মি যায় তবে তা সমান্তরাল হয়ে যাবে। তো রশ্মি দুটো যেখানে মিলিত হয়েছে, যেহেতু মাথা থেকে রশ্মি দুটো বেরিয়েছে, তো যেখানে প্রতিফলিত আলোকরশ্মি দুটো মিলিত হবে সেখানে হবে মাথা। এখান থেকে যদি প্রধান অক্ষের উপরে লম্ব টানো তাহলে তৈরি হবে তার প্রতিবিম্ব। এখানে দেখো প্রতিবিম্বটি বস্তুর থেকে আকারে অনেক বড়, তাই আমরা কি বলতে পারি, এখানে প্রতিবিম্বের আকার বস্তুর থেকে বড়। এগুলো সব প্রতিবিম্বের বৈশিষ্ট্য, আকারে বড় প্রতিবিম্ব পাচ্ছি। 2,
প্রতিবিম্বটি কেমন, উল্টে গেছে, তাই এটি হলো অবশীর্ষ। 3, আলোকরশ্মি দুটো, প্রতিফলিত আলোকরশ্মি দুটো, এই প্রতিফলিত আলোকরশ্মি আর দ্বিতীয় প্রতিফলিত আলোকরশ্মি সরাসরি মিলিত হয়েছে, তাই এখানে প্রতিবিম্বটি হবে সদ্বিম্ব। এরপরে বস্তু তাহলে সিআরএফ এর মাঝে নিয়ে এসেছিলাম, এরপরে বস্তুকে আরও একটা নতুন অবস্থানে বসাতে হবে। সেই অবস্থানটি হলো, যদি আমরা বস্তুকে আরেকটু এগিয়ে নিয়ে যাই, দিয়ে ফোকাসে বসিয়ে দিই, তাহলে বস্তু এখন ফোকাসে বসানো আছে। তো যদি বস্তু ফোকাসে বসানো থাকে, তো এখান থেকে দেখো দুটো রশ্মি নির্গত হচ্ছে। একটি রশ্মি গেল যা কিনা প্রতিফলনের পর ফোকাস দিয়ে যেতে পারছে। এর উপর আর একটি রশ্মি যেভাবে ফেলতে হবে, এটি যেহেতু সি মানে বক্রতা কেন্দ্র, এই বক্রতা কেন্দ্র বরাবর যদি কোনো রশ্মি পড়ে ধরো দর্পণের উপর, তার মানে আমরা কি বলতে পারি, বক্রতা, যেহেতু এটি বক্রতা কেন্দ্র, তাই এখান থেকে এত দূর পর্যন্ত এটি হবে বক্রতা ব্যাসার্ধ। তাই বক্রতা ব্যাসার্ধ বরাবর যদি কোনো আলোকরশ্মি পড়ে, সেটিতে লম্বভাবে পড়ছে। তো লম্বভাবে যদি আলোকরশ্মি পড়ে, তো লম্বভাবে ফিরে যাবে। তাই এখানে আপতিত রশ্মি এটি এবং প্রতিফলিত আলোকরশ্মি হলো এটি। তো প্রতিফলিত আলোকরশ্মিটি এভাবে গেছে, আর এক্ষেত্রে প্রতিফলিত আলোকরশ্মি হলো এই রশ্মিটি। তো এই প্রতিফলিত আলোকরশ্মি দেখো সামনের দিকে তো মিলছেই না, যেহেতু এরা সমান্তরাল হয়ে গেছে, তাই সামনে এরা মিলবেই না। অর্থাৎ যখন এরকম হয় যে মিলবেই না, তখন আমরা ধরে নিই যে রশ্মিটি অসীমে গিয়ে মিলবে। তো যখন অসীমে গিয়ে ধরো মিললো, তো এখানে যদি মিলতো তাহলে প্রতিবিম্ব কেমন হতো, এত বড়। যত দূরে গিয়ে মিলতে থাকবে, তো প্রতিবিম্বে যদি এখানে মিলে তাহলে প্রতিবিম্ব আরও বড়। এরকম করে যদি অসীমে যায়, মানে অনেক দূরে গিয়ে মিলে, তাহলে প্রতিবিম্ব হবে শুধু বড় না, অনেক বড়। আর যখন মিলবে তো উল্টেই তো থাকবে, তাই আমরা বলতে পারি এটি হবে অবশীর্ষ। এবং যেহেতু মিলবে, তাই আমরা এটাকে ধরতে পারি সদ্বিম্ব। এটি শেষ পজিশন, যে বস্তু যদি এমন হয় যে বস্তুটি আগে ছিল এফ এ, তাহলে এখানে ছিল আগে বস্তুটি এই অবস্থানে এফ আর ও এর মাঝে কোথাও আছে। তো এফ আর ও এর মাঝে যদি বস্তু থাকে, তবে দেখো যদি সমান্তরাল আলোকরশ্মি পড়ে, তবে তা ফোকাস দিয়ে যাচ্ছে। আর যদি এমন হয় এই বিন্দুটি সি, তো সি যদি এটা হয়, তাহলে এখান থেকে আরো দূর হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। তাহলে বক্রতা ব্যাসার্ধ বরাবর যদি কোনো আলোকরশ্মি পড়ে, তবে তা সেভাবেই ফিরে যাবে। তাহলে এখানে প্রতিফলিত আলোকরশ্মি হলো এটি, আপতিত আলোকরশ্মি এটি, প্রতিফলিত আলোকরশ্মি এটি। কিন্তু এক্ষেত্রে প্রতিফলিত আলোকরশ্মি এটি। তো এই দুটো প্রতিফলিত আলোকরশ্মি দেখো সামনের দিকে যত যেতে থাকছে, এদের মাঝের দূরত্ব আস্তে আস্তে বাড়তে থাকছে। তো সামনে এদের মেলার কোনো রকমেরই সম্ভাবনা নেই। আগেরটার ক্ষেত্রে যাও বা অসীমে ছিল, এটার ক্ষেত্রে তো মিলবেই না, কারণ যত দূরত্ব বাড়তে থাকবে, এদের মাঝের দূরত্ব রশ্মি দুটোর বাড়তেই থাকবে। যখন এরকম সিচুয়েশন হয়, তখন আমরা অবশ্যই চেক করব যে এরা কি পিছনের দিকে মিলতে পারে। তো দেখো যদি ডট দিয়ে মেলানো হয়, যেহেতু এই দুটো রশ্মি সামনের দিকে এরকমভাবে ছড়াচ্ছে, তাহলে নিশ্চয়ই এরা পিছনে গিয়ে কোথাও একটা মিলবে। তো পিছনে গিয়ে এখানে মিলেছে। তো যেখানে মিলবে, যেহেতু এই রশ্মি দুটো মাথা থেকেই বেরোচ্ছে, সেখানেই তৈরি হয় মাথা। তাহলে এখানে তৈরি হয়েছে বস্তুটির মাথা, প্রতিবিম্বটির মাথা। তো এখানে যদি মাথা হয়, তো এখান থেকে যদি প্রধান অক্ষের উপর লম্ব টানো, তাহলে এখানে গোড়াটা তৈরি হবে। তাহলে পিকিউ যদি বস্তু হয়, তার প্রতিবিম্ব পেলাম ছোট হাতের পিকিউ, এবং সেটি দেখতে বস্তুর থেকে আকারে বড়। এগুলি প্রতিবিম্বের বৈশিষ্ট্য, বস্তুর থেকে আকারে বড়। 2 নাম্বার, প্রতিবিম্বটা দেখো এক্ষেত্রে বস্তু যেমন হয়ে আছে, প্রতিবিম্ব ঠিক সেই দিকেই মুখ করে আছে, অর্থাৎ সোজা প্রতিবিম্ব পেয়েছি। আর সবগুলোতে উল্টানো প্রতিবিম্ব পাচ্ছিলাম। তো আমরা লিখব এই ধরনের প্রতিবিম্বকে সমশীর্ষ, বইয়ের ভাষায় একে সমশীর্ষ বলে, সমশীর্ষ। আর 3 নাম্বার, এখানে দেখো প্রতিফলিত রশ্মিগুলো সরাসরি মিলিত হয়নি, এক্ষেত্রে আমাদেরকে কি ব্যবহার করতে হয়েছে, ডট ব্যবহার করে পিছনের দিকে মেলাতে হয়েছে। তাই এক্ষেত্রে যে প্রতিবিম্বটি পাওয়া যাচ্ছে তা হলো অসদ্বিম্ব। এই মোট 6টি অবস্থানে যদি বস্তু থাকে, তবে বিভিন্ন রকমের যে প্রতিবিম্ব তৈরি হয় তা আমরা শিখলাম। যদি এগুলো যা শিখলাম সংক্ষেপে বলি যে আমরা কি শিখলাম, তো এখানে মোট 6টি নয়, ভালো করে লক্ষ্য করলে দেখবে। দেখ, প্রথমে শিখলাম কি, 1 নম্বরে বস্তু যদি অসীমে থাকে প্রতিবিম্ব হবে ফোকাসে।
ঠিক এটার মতোই ঘটনা হলো, তোমরা এগুলো খাতায় অবশ্যই নোট করে নিবে, তবে বুঝতে সুবিধা হবে। বস্তু যদি অসীমে থাকে তবে তার প্রতিবিম্ব হয়েছে ফোকাসে। এর উল্টো ঘটনাটা কি? বস্তু যদি ফোকাসে থাকে তাহলে তার প্রতিবিম্ব কোথায় হবে? অসীমে, যেটা আমাদের হয়েছে 5 নাম্বার ছবিতে। দেখো 5 নাম্বার ছবিতে আমরা কি পেয়েছি, যে বস্তু যদি ফোকাসে থাকে তাহলে তার প্রতিবিম্ব কোথায় তৈরি হয়? অসীমে। আর একে ছিল বস্তু যদি অসীমে থাকে তাহলে তার প্রতিবিম্ব হয় ফোকাসে। আর এটি হলো তার উল্টোটা, বস্তু যদি ফোকাসে থাকে তাহলে তার প্রতিবিম্ব হবে অসীমে। তাহলে 1 আর 5 তো একই রকম, শুধু উল্টো। তাহলে 1 মনে রাখলেই 5 মনে রাখা যাবে। এরপরে 2 নাম্বার কি ছিল? বস্তুকে অসীম থেকে একটু এগিয়ে নিয়েছিলাম। বস্তু যদি সি মানে বক্রতা কেন্দ্র এবং অসীমের মাঝে থাকে তবে প্রতিবিম্ব কোথায় হবে? সি আর এফ এর মাঝে। 2 এর মতোই ঠিক 2 এর উল্টো ঘটনা হলো 4 4-এ দেখো বস্তু কোথায় আছে? সি আর এফ এর মাঝে। তো সি আর এফ এর মাঝে যদি বস্তু থাকে তাহলে প্রতিবিম্ব কোথায় হওয়া উচিত? অসীম এবং সি এর মাঝে। এই হচ্ছে 2 আর 4-এর মিল। তবে আমাদেরকে মনে রাখতে হচ্ছে আর কোনটা? বক্রতা কেন্দ্রে যদি বস্তু থাকে তবে বক্রতা কেন্দ্রেই প্রতিবিম্ব তৈরি হয়, আর বস্তুর সমান আকারের প্রতিবিম্ব হয়, অবশিষ্ট হয় আর সদ হয়। মানে 3 নাম্বারটা আমাদেরকে মনে রাখতে হচ্ছে। অবশ্যই 2-1 বার এঁকে প্র্যাকটিস করলেই বুঝতে পারবে। আর শেষ যেটা আছে, যে যদি বস্তু এফ ও ও এর মাঝে থাকে, এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, পরীক্ষায় এটাই বেশি দেয়। যদি বস্তু এফ ও ও এর মাঝে থাকে তবে সেক্ষেত্রে প্রতিবিম্ব হবে অসদ, সমশীর্ষ এবং বস্তুর থেকে আকারে বড়। এই ছবিটা 2-3 বার প্র্যাকটিস করবে অবশ্যই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।